পাকিস্তানের রেগুলেটররা তো রং কাজে ইনভলভ ছিল না। চিন্তাই করতে পারি না মার্কেট কোথায় যাবে যদি চাইনিজদের কাছে দেওয়া হয়। বাংলাদেশে অনেক সময় তো অনেক কাজ করতে দেওয়া হয় না। ডিমিউচুয়ালাইজেশনের অংশ হিসেবে 2018 সালে কৌশলগত অংশীদারের কাছে 25% শেয়ার বিক্রির ঘোষণা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ। সেই আহ্বানে সাড়া দিয়ে দেশে প্রথম স্টক এক্সচেঞ্জের শেয়ার কেনার প্রস্তাব জমা দেয় চীন ও ভারতীয় প্রতিষ্ঠান। এর মধ্যে 3 বছরের জন্য 15 টাকা দরে শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, আর চীনের শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের যৌথ প্রস্তাবে 10 বছর মেয়াদে প্রতিটি শেয়ারের প্রস্তাবিত দর ছিল 22 টাকা। চীনের চেয়ে কম দামে শেয়ার কিনতে চাইলেও আওয়ামী লীগ সরকারের পছন্দ ছিল ভারতীয় প্রতিষ্ঠান। এই নিয়ে নানা কৌশলে ডিএসইর উপর চাপ প্রয়োগ করা হয়। তবে চীনের প্রস্তাবটি অনেক বেশি লাভজনক হওয়ায় ডিএসইর প্রভাবশালী নেতারা তাতে রাজি হননি। সরকারের চাপ উপেক্ষা করেই তারা চীনের 2 স্টক এক্সচেঞ্জকে কৌশলগত অংশীদার করে। এতে ক্ষুব্ধ হয়ে তখন ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের এক কর্মকর্তা ডিএসইকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন বলেও জানা যায়। সরকারের চাওয়া পূরণ না করে চীনা প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রি করায় আওয়ামী লীগ সরকারের নীতি নির্ধারকরা ডিএসইর উপর নাখোশ হয়েছিলেন। সেই থেকে পুঁজিবাজারের প্রতিও তাদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। সেই সাথে দেশের পুঁজিবাজারকে দুর্বল করতে ভারতীয়রাও সক্রিয় হয়। এর প্রভাবে ধীরে ধীরে কমতে থাকে পুঁজিবাজারের মূলধন। অদৃশ্য সুতুর টানে মন্দায় ঘুরপাক খেতে থাকে দেশের শেয়ার বাজার। চাইনিজরা এখানে আসছে এটা ওরা পছন্দ করে নাই। তৎকালীন সিকিউরিটি কমিশনের কিছু লোক ছিল যারা আমিপন্থী, যারা ভারতীয়পন্থী, তারা এটা পছন্দ করেন নাই, যেটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক ছিল। তারা তো আসতেই দিতে চায় না। পরবর্তীতে স্টক এক্সচেঞ্জের আমরা সবাই মিলে যখন ইজিএম করে চাইনিজদেরকে স্বাগত জানালাম, এই বিল্ডিংয়ে ইজিএম হয়েছিল, সবাই মিলে যখন সমর্থন দেওয়া হলো তখন তাদের আর উপায় ছিল না। 2013 পরে আপনি আমাকে বলেন কয়টা ভালো কোম্পানি লিস্টেড হয়েছে? কেন হয়নি? রেগুলেটরের কাছে সব পাওয়ার চলে গেছে। রেগুলেটর ডিসাইড করেছে যে আমি কোন কোন আইপিও ফ্লোট করব, অ্যান্ড ম্যাক্সিমাম ওয়েতে খারাপ খারাপ কোম্পানিগুলি ফ্লোট করা হয়েছে। হ্যাঁ, এখানে হয়তোবা অনেকটু বলতে পারেন যে সরকারের অনেকজন লোক ইনভলভ ছিল, এগুলি ওয়াইডলি রিপোর্টেড, এটা অবশ্যই হয়েছে, বাট কাজটা তো হয়েছে বিসেকের থ্রুতেই। 25% শেয়ারের মূল্য হিসেবে সেই সময় ডিএসইর অ্যাকাউন্টে 946 কোটি 98 লাখ টাকা জমা করেছিল 2 চীনা প্রতিষ্ঠান। সেই সাথে তারা পুঁজিবাজারকে ঢেলে সাজাতে কিছু প্রস্তাব দেয়, তবে সেগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগ নেয়নি আওয়ামী লীগ সরকার। অভিযোগ রয়েছে ভারতকে পেছনে ফেলে ডিএসইর মালিকানা পেয়ে যাওয়ায় চীনা প্রতিষ্ঠানকে কাজ করতে দেয়নি তৎকালীন সরকার। তাদের ফাইলকে কেন ফেলে রাখা হলো? তাদের প্রস্তাবনাকে কেন আমলে নেওয়া হলো না? প্রশ্নটা তো এসেই যায়, তাই না? প্রশ্নটা তো এসেই যায়, কেন তাদের ফাইলকে ফেলে রাখা হলো? তাদের ফাইলটাকে যদি কাজে লাগানো হতো, তাদের প্রস্তাবনাগুলো যদি কাজে লাগানো হতো, আমাদের এই মার্কেটের অবস্থা এখানে থাকতো না। তারা একটা সবচেয়ে বড় শেয়ার হোল্ডার ঢাকা স্টক এক্সচেঞ্জের, তারা স্পেসিফিক প্রস্তাবনা দিয়েছে, তারা আসতে চায় তাদের ইনভেস্টমেন্ট নিয়ে। তো ইনভেস্টমেন্টকে বাধাগ্রস্ত করার আর কোনো কারণ আছে বলে তাই মনে করি না। আমাদের ইকোনমিটাকে তো সাপ্রেস করে রাখা হয়েছিল, এটা আমরা জানি। আমাদের ইকোনমিটাকে তো বাড়তে দেওয়া হয়নি। আমরা ভারত থেকে যা ডিক্টেট হতো তাই হতো, এটা আমরা জানি। এখন এটা এক্সপোজ অলরেডি। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালে দেশের পুঁজিবাজারে বড় ধরনের লুটপাট হয়। এরপর আর মন্দাভাব কাটেনি, তলানিতে নেমেছে লেনদেনের পরিমাণ। এতে বিপুল লোকসানের শিকার হয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা। ব্যক্তি শ্রেণীর পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও আছেন দুশ্চিন্তায়। এমন পরিস্থিতিতে চীনা 2 প্রতিষ্ঠান সক্রিয় হলে দেশের শেয়ার বাজার ঘুরে দাঁড়াতে পারে বলে মনে করেন অভিজ্ঞ এই মার্চেন্ট ব্যাংকার। ক্যাপিটাল মার্কেট ফ্রি মার্কেট ইকোনমির একটা অংশ না, স্কাই ইজ দ্য লিমিট। আমরা চিন্তাই করতে পারি না মার্কেট কোথায় যাবে যদি চাইনিজদের কাছে দেওয়া হয়। আমরা 10,000 ইন্ডেক্সের কথা বলি, পাকিস্তান ইন্ডেক্স 1 লক্ষ ছাড়াই গেছে। কিভাবে? পাকিস্তানের ইকোনমি কি আমাদের চেয়ে স্ট্রং? তাদের ইকোনমি কি আমাদের চেয়ে ভালো? চোখের সামনে তো এক্সাম্পল রয়ে গেছে, তারপরেও আমরা ডিলে কেন করছি আমি বুঝি না।
যত দ্রুত চাইনিজদের ইনভেস্টমেন্টকে স্বাগত জানানো হবে তত আমাদের মার্কেটের জন্য ভালো হবে। শেখ হাসিনা সরকারের 15 বছরে কারসাজির প্রধান ক্ষেত্র হয়ে উঠেছিল দেশের পুঁজিবাজার। নিয়ন্ত্রক সংস্থার সদিচ্ছার অভাবেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিশ্লেষকরা মনে করেন। চায়নার সাথে আমরা যে চুক্তিটা হওয়ার পর আমাদের পুঁজিবাজার টোটালি ঘুরে দাঁড়াবে বা আস্থার জায়গাটা অনেক প্রবল হবে, কিন্তু হতাশাব্যঞ্জক এটা আমাদের কোনোভাবেই আমরা এটা পেলাম না। আর এটার সাফারার মূলত আমাদের দেশের সাধারণ বিনিয়োগকারী, তারা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে অনেক সময় তো অনেক কাজ করতে দেওয়া হয় না, অনেক সত্যতাও থাকতে পারে, কথাটা অনেক সত্যতাও থাকতে পারে। কারণ দিন শেষে আমাদের একটা ভালো পুঁজিবাজার দরকার ছিল। আপনার হচ্ছে যে আপনার যারা বিভিন্ন স্টেক হোল্ডার বা বিভিন্ন যারা অথরিটি, রেগুলেটরি অথরিটি একই থেকে সমন্বয়হীনতার কথাবার্তা, এগুলো সবগুলোই তো মোটামুটি দেখে যে পুঁজিবাজার নিয়ে যে কারো একটা মাথা ব্যথা আছে, আমি এটা বিগত এই 10-12 বছর খুঁজে পাইনি। এটা আমি ব্যক্তিগতভাবে এটা আমি বিশ্বাস করি।